আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আসলে কমিউনিকেশন সিস্টেমের কিছু উপাদান অথবা যে প্রক্রিয়া। তো আমরা চিত্রের মাধ্যমে এখন এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। সোর্স অর্থাৎ উৎস, হ্যাঁ, যে কোত্থেকে ডেটাটা যাচ্ছে বা কোত্থেকে এই তথ্যটা প্রেরণ করা হবে। তো সোর্স থেকে ধরো একটা ডেটা যাচ্ছে, ট্রান্সমিটার, হ্যাঁ, যে প্রেরক, হ্যাঁ, যে ডাটাটা পাঠাবে তাকে ট্রান্সমিটার বলা হয়। এরপর হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম অর্থাৎ মাধ্যম, কোন মাধ্যমে এটা ডাটাটা যাবে, এটা কি তারের মাধ্যমে যাবে নাকি বাতাসের মাধ্যমে যাবে, হ্যাঁ। এরপর হচ্ছে রিসিভার, যে প্রাপক, হ্যাঁ। এরপর হচ্ছে ডেস্টিনেশন এবং গন্তব্য। তো এই পাঁচটা বিষয় কিন্তু আমাদেরকে নিয়ে কমিউনিকেশন সিস্টেম গঠিত হয়। তো একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে সোর্স, তো এটা আমরা বুঝলাম যে যেই যন্ত্রর মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে ডেটাটা তৈরি করা হয়, হ্যাঁ, তো ডেটাটা পাঠানোর জন্য যে করা হয় তাকে সোর্স বলে। তো প্রথমে আমরা ধরো যদি আমরা জিনিসটা একটু ডিটেলস ভাবে আলোচনা করি তাহলে খেয়াল করো যে আমরা একটা টেক্সট লিখলাম, হ্যাঁ, যে আমরা লিখলাম যে হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, কেমন আছো। তো এটা তো আমি আমার ভাষায় জিনিসটাকে লিখলাম, তো এটা আমি বুঝলাম। তো কম্পিউটার কিন্তু এটা প্রথমে এভাবে বুঝবে না। কম্পিউটার করবে কি, সোর্স যখন তুমি একটা টেক্সট লেখার পর এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, হ্যাঁ, প্রতিটা কিন্তু বিট আকারে যায়, 0 এবং 1 এই বিট করে কিন্তু এই সিগন্যাল গুলো পাস হয়। তো ডিজিটাল সিগন্যালে যখন এটা গেল, ট্রান্সমিটার করলো কি, এটা তার কম্পিউটারের ভাষায়, হ্যাঁ, তার নিজের ভাষায় এটাকে রিপেয়ার করে নিল, কনভার্ট করে দিল, অর্থাৎ অ্যানালগ ভাষায় এটাকে কনভার্ট করে নিল। তো কনভার্ট করার পর যখন এটা মাধ্যমে গেল, হ্যাঁ, অ্যানালগ যখন গেল, এরপরে যখন রিসিভার অর্থাৎ যে প্রাপক, হ্যাঁ, সে যখন এই ডেটাটা পেল তখন এই অ্যানালগটাকে করলো কি, সে আবার কনভার্ট করে ডিজিটালে রূপান্তর করে ফেললো। অর্থাৎ আমি যার কাছে পাঠাইছি সে যেন আমার লেখাটা বুঝতে পারে, হ্যাঁ। তো ডিজিটাল যখন কনভার্ট করলো তখন আমার যে ফ্রেন্ড সে লেখাটা দেখতে পেলো যে হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ। ঠিক আছে। তো আসলে এই যে কমিউনিকেশন সিস্টেমটা এইভাবেই কিন্তু আসলে হয়ে থাকে প্রক্রিয়াটা। তো আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা এর পরের যে টপিক ব্যান্ডউইথ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখন ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করব। দেখো, একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে একক সময় অথবা 1 সেকেন্ড, এখানে একক সময়কে 1 সেকেন্ড ধরা হয়েছে, অর্থাৎ কোন নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে একক সময় বা 1 সেকেন্ডে উৎস পয়েন্ট থেকে, অর্থাৎ যেখান থেকে ডেটাটা পাস করা হয়, প্রেরণ করা হয়, উৎস পয়েন্ট থেকে গন্তব্যের দিকে, হ্যাঁ, যে পরিমাণ ডেটা পরিবাহিত হয়, 1 সেকেন্ডে যে পরিমাণ ডেটা প্রবাহিত হয় বা পরিবাহিত হতে পারে তাকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ দেখো, এ হচ্ছে উৎস, এখান থেকে বি এর দিকে ডেটা পাঠাবে। তো ডেটা যখন পাঠাবে 1 সেকেন্ডে যে পরিমাণ ডাটা পরিবাহিত হয়, 1 সেকেন্ডে, ঠিক আছে। ডেটা এখন আমরা সাধারণত জানি যে আমরা যা লিখি এগুলো কম্পিউটার কিন্তু 0 এবং 1 এ কনভার্ট করে ফেলে, অর্থাৎ কম্পিউটার শুধু 0 এবং 1 কেই চিনে, হ্যাঁ। তো সে এরকম 1 0 1 1 0 1 এভাবে, হ্যাঁ, কনভার্ট করে কিন্তু ডেটাটাকে পাঠাইতে থাকে, সেটা যেটাই হোক, হতে পারে লেখা, ছবি, গান, অডিও, ভিডিও, বিভিন্ন, এগুলোকে সবগুলোকে কি করে, সে এই 0 1 করে এভাবে কনভার্ট করে ডেটা আকারে পাঠাইতে থাকে। তো এই প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ ডাটা সে পরিবাহিত করতে পারে তাকে এই মাধ্যমের ব্যান্ডউইথ বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ডে তার ক্ষমতা কতটুকু, এটাই হচ্ছে তার ব্যান্ডউইথ। যেমন এখানে তোমাদের পরীক্ষায় আসতে পারে বা সৃজনশীলে যে অবজেক্টিভ আছে সেখানে আসতে পারে যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, হ্যাঁ, কোনো মাধ্যমের মধ্য দিয়ে যদি প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 10 MBPS ডাটা
পরিবাহিত হয়, কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10 এমবিপিএস ডাটা পরিবাহিত হয়, তাহলে সেই মাধ্যমটির ব্যান্ডউইথ কত? খুব সহজ, সেই মাধ্যমটির ব্যান্ডউইথ হচ্ছে 10 এমবিপিএস। সেই মাধ্যমের ব্যান্ডউইথ হচ্ছে 10 এমবিপিএস। এখন আমরা একটু খেয়াল করি যে আমরা এই যে এমবিপিএস বা বিপিএস বলতেছি, এটাকে আসলে কি বোঝায়? হ্যাঁ, এই ব্যান্ডউইথের যে আমরা হিসাব করি, অর্থাৎ এমবিপিএস বা কেবিপিএস, হ্যাঁ, এটাকে বিট পার সেকেন্ড বলা হয়। এটাকে বিট পার সেকেন্ড বলা হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে বিট, কি পরিমাণ বিট প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেখো বিট হচ্ছে যে 0 1 বা 1 0, হ্যাঁ, এগুলা এক একটা হচ্ছে বিট, এগুলাকে এক একটাকে কি বলা হয়? বিট বলা হয়। আচ্ছা, এখন দেখি 8 বিটে হচ্ছে 1 বাইট, 8 বিটে 1 বাইট, হ্যাঁ, BYTE বাইট। কিন্তু এখানে দেখো এই বিটা হচ্ছে ছোট, ঠিক আছে, কিন্তু এখানে যখন আমি 8টা বিট হবে, হ্যাঁ, ঠিক আছে, তখন এটা হবে 1 বাইট, অর্থাৎ এই বিটা কিন্তু বড় হাতের, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবা, পরীক্ষায় কিন্তু এরকম আসে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি যে 8 বিট সমান সমান 1 বাইট, ঠিক আছে, 1 কিলো বিট সমান সমান 1024 বাইট, মানে কিলো বিট মানে হচ্ছে 1024 বিট, ঠিক আছে। তারপরে দেখি 1 কিলো বাইট সমান সমান 1024 বাইট, ঠিক আছে। এই বিট থেকে কিন্তু এই বাইটটা কিন্তু অবশ্যই বড়, কারণ এই বিটে 1 বাইট হয়, ঠিক আছে। এরপরে দেখি 1 MB, ঠিক আছে, 1024 কিলো বিটে হচ্ছে 1024 কিলো বিটে হচ্ছে 1 মেগা বিট, ঠিক আছে। এভাবে আরো বড় আছে, এমবির বড় আছে হচ্ছে যে আমরা এমবি এটাও লিখতে পারি, তখন কি হবে 1024 কিলো বাইট, যেহেতু এটা বড় হাতে, ঠিক আছে। এটা হচ্ছে বিট, 1024 কিলো বিট, আর এটা হচ্ছে 1024 কিলো বাইট, ঠিক আছে। তারপরে 1 জিবি, অর্থাৎ 1024 মেগা বিট, ঠিক আছে। তার মানে কি এগুলো হচ্ছে ধাপে ধাপে বড় দিকে যাচ্ছে। আমরা গিগাবাইট, তারপর হচ্ছে টেরাবাইট, এগুলো আমরা কম্পিউটার ইউজ করি, বা এখন মোবাইলেও আমরা গিগাবাইটের মেমোরি ইউজ করি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমাদের এই বিটের সিকোয়েন্স, হ্যাঁ। তো পরীক্ষায় তোমাদের এভাবে আসতে পারে যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে, হ্যাঁ, যেমন বইয়ে আছে যে 5 সেকেন্ডে, কোনো মাধ্যমের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 13,500 বিট ডাটা পরিবাহিত হয়, হ্যাঁ, স্থানান্তরিত হয়, তাহলে তার ব্যান্ডউইথ কত? তাহলে একটা জিনিস খেয়াল করো, কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে 13,000 বিট ডাটা স্থানান্তরিত হয়, তাহলে এটার ব্যান্ডউইথ, ওই চ্যানেলের অর্থাৎ ওই মাধ্যমের ব্যান্ডউইথ কত সেটা আমাকে বের করতে বলছে। আমরা কি জানি যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা স্থানান্তরিত হয়, সেটা হচ্ছে ওই চ্যানেলের ব্যান্ডউইথ, হ্যাঁ। তাহলে আমরা 5 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে কত হয়? যখন আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব, তখন অ্যান্সার আসে হচ্ছে 2700, ঠিক আছে, 2700 বিট, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে, হ্যাঁ, 1 সেকেন্ডে, হ্যাঁ, 1 সেকেন্ডে 2700 বিট ডাটা স্থানান্তরিত হয়, তাহলে ওই মাধ্যমের ব্যান্ডউইথ হচ্ছে 2700 বিট, বা কি হবে 2.5
2.7 কিলো বিট পার সেকেন্ড। এটাই হচ্ছে ওই মাধ্যমের বা চ্যানেলের ব্যান্ডউইথ। ঠিক আছে, এটাই হচ্ছে কি অ্যান্সার। অর্থাৎ 5 সেকেন্ডে এত বিট ডাটা স্থানান্তরিত করে, তাহলে ওই চ্যানেলের ব্যান্ডউইথ কত? তাহলে অবশ্যই আমরা 1 সেকেন্ডের জন্য বের করব। তা আমরা ভাগ করলাম, ভাগ করার পর দেখলাম যে 1 সেকেন্ডে যায় হচ্ছে 2700 বিট করে। তাহলে অবশ্যই আমরা কি ভাববো যে অবশ্যই হচ্ছে চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 2700 বিট। ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা এই ব্যান্ডউইথ সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, ডেটা ট্রান্সমিশন মেথড যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন অর্থাৎ ট্রান্সমিট করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। অর্থাৎ আমি ডেটা পাঠাচ্ছি, হ্যাঁ, ডেটাটা পাঠানোর মধ্যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সিস্টেম আছে। তো এক একটা সিস্টেমে কিন্তু ডেটা পাঠানো সম্ভব। ঠিক আছে, যেমন এই প্রক্রিয়াগুলোকেই বলা হয় হচ্ছে মেথড। আমি কি কি প্রক্রিয়া ডেটাটাকে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বা এক জায়গা থেকে আরেক জায়গায়, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাতে পারি। তো ডেটা ট্রান্সমিশন মেথডে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। এখন দেখি যে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডটা আসলে কি জিনিস। ধরো এই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার বা একটা কম্পিউটার থেকে আমরা যখন পেন ড্রাইভ দিয়ে কোনো মুভি বা গান বা কোনো ইনফরমেশন নেই, হ্যাঁ, তখন কিন্তু প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডটা ইউজ করা হয়। যেমন হচ্ছে এখানে কিন্তু একটা ক্যারেক্টার, হ্যাঁ, একটা ক্যারেক্টার কিন্তু 1 বাইটের হয়। অর্থাৎ একটা ক্যারেক্টার বলতে এ বি সি ডি, এগুলো এক একটা ক্যারেক্টার। এই এক একটা ক্যারেক্টার গুলো হচ্ছে এক একটা বাইটের সমান, অর্থাৎ 8টা বিট করে সমান। ঠিক আছে, ধরো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে, এরকম 8 বিট ডাটা এখানে ট্রান্সফার করা হচ্ছে। যেমন এটা হতে পারে যে তোমার এক একটা বিট, যেমন A1 A2 A3 A4 A5 A6 A7 A8, ঠিক আছে। এরকম ধরো একটা ক্যারেক্টার গুলো পাঠানোর জন্য এক একটা চ্যানেল অর্থাৎ এক একটা কেবল তারা ইউজ করা হয় এক একটা বিট পাঠানোর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। ঠিক আছে, প্যারালালি অর্থাৎ সমান্তরালি ভাবে ডাটাগুলো এখান থেকে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সফার হচ্ছে। তো এখানে কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি, যেমন পেন ড্রাইভে যদি আমি বড় কোনো ডাটা পাঠাইতে চাই, হ্যাঁ, তো খুব সহজেই প্যারালালের মাধ্যমে কিন্তু ডাটাগুলো খুব দ্রুত কিন্তু ট্রান্সফার করা সম্ভব। কিন্তু ডিভাইসটা যদি কাছাকাছি থাকে, পেন ড্রাইভ তো কম্পিউটারের সাথে একেবারে লাগানোই থাকে, যার কারণে খুব দ্রুতই কিন্তু যায়। কিন্তু ডিভাইস যদি অনেক দূরে থাকে তাহলে কিন্তু এই প্যারালাল সিস্টেমে ডাটা পাঠানো সম্ভব হয় না। এরপরে আসি হচ্ছে যে সিরিয়ালি ডাটা ট্রান্সমিশন মেথড। সিরিয়ালি ডাটা ট্রান্সমিশন মেথডে একটা মাত্র চ্যানেল ইউজ করা হয়, অর্থাৎ একটা কেবল ইউজ করা হয়। হ্যাঁ, যেমন দেখো এখানে এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। তো এখানে তোমার ধরো একটা ক্যারেক্টার, হ্যাঁ, আমি যদি পাঠাইতে চাই তাহলে একটা একটা বিট করে কিন্তু এটা ট্রান্সফার হয়। যেমন হচ্ছে এখানে ধরো A1 A2 A3, হ্যাঁ, এটা A4, আর এখানে বাকি A5 A6 A7, হ্যাঁ, A8। তো এখান থেকে একটা একটা করে এখানে ট্রান্সফার হচ্ছে একটা একটা বিট করে। ঠিক আছে, তো এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডে
সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডে কিন্তু একটা চ্যানেল ইউজ করা হয়েছে, প্যারালালে যেখানে আমরা 8টা চ্যানেল অর্থাৎ 8টা তার বা 8টা লাইন আমরা ইউজ করতে পারি, কিন্তু সিরিয়ালে আমরা একটা চ্যানেল ইউজ করতে পারি। তো এখান থেকে কিন্তু একসাথে কিন্তু বিটগুলা যেতে পারে না, তখন একটা একটা করে বিটগুলা যায়, অর্থাৎ একটা ক্যারেক্টারে যদি 8টা বিট হয় তখন একটা একটা করে বিট এখান এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সফার করা হয়। তো এটা একটু অবশ্যই ধীরগতি সম্পূর্ণ, তবে যখন দূরত্ব বেশি হয় অর্থাৎ এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন দূরত্ব বেশি হয় তখন কিন্তু এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডটা ইউজ করা হয়। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই। ঠিক আছে, আগামীকালকে বা আগামী ক্লাসে আগামী ভিডিওতে আমরা আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা সবাই এ পর্যন্ত ভালো থাকো এবং অবশ্যই তোমরা বই খুলে যে টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করছি সেই টপিকসগুলো তুমি আবার ভিডিওটা দেখতে পারো, হ্যাঁ, আবার রিভিশন দিতে পারো, বই দেখেও তোমরা টপিকসগুলো পড়তে পারো, তাহলে তোমার জন্য এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে এই টপিকস রিলেটেড অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর অবশ্যই তোমার নাম, শাখা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। থ্যাংক ইউ।